ফিরল না ভোটের বিধান, ফলাফল বাতিল করতে পারবে ইসি। গণনা শেষ না হওয়া পর্যন্ত কেন্দ্রে অবস্থান করতে হবে সাংবাদিকদের। কঠিন হবে আগামী নির্বাচন, ভোটে জিতলেও থাকবে চ্যালেঞ্জ, মন্তব্য তারেক রহমানের। ১.৫ দশক পর নওগাঁ বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল। কাকে ভোট দিবেন সিদ্ধান্তহীনতায় ৪৮% মানুষ। ভালোভাবে সংস্কার করে নির্বাচন চায় ৫১%, ২ বেসরকারি সংস্থার জরিপ। মৌচাকে পার্কিংয়ে গাড়ি থেকে নোয়াখালীর ২ যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার। ভাড়ায় যাত্রী আনতে হাসপাতালে যাওয়ার দাবি গাড়ির মালিকের। এবং মাত্র ২ মাসে সিলেটের সাদা পাথর এখন মরুভূমি, ধরা ছোঁয়ার বাইরে জড়িতরা, পরিবেশ কর্মীদের প্রতিবাদ। শিরোনাম শুনছিলেন, স্বাগত। এখন সন্ধ্যায় আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি তানজিম শাফিন এবং আমি ইসরাত মুক্তি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে না ভোটের বিধান ফিরিয়ে আনলো নির্বাচন কমিশন। পাশাপাশি ফলাফল বাতিলের ক্ষমতা পুনর্বহাল করা হয়েছে। এছাড়া ইভিএম ভোট গ্রহণ বাতিল করা হয়েছে। বিকেলে সিএসির নেতৃত্বে নির্বাচন কমিশনের সভায় এসব সিদ্ধান্ত হয়। পরে এ নিয়ে ব্রিফ করেন নির্বাচন কমিশনার সানাউল্লাহ। ভোটের বিধান করা হয়েছে। এই না ভোটের বিধানটা হবে যদি কোথাও একজন প্রার্থী হয়, বিনা ভোটে নির্বাচিত হবে না। সার্বিকভাবে না ভোট নয়, যদি কোনো কনস্টিটিউয়েন্সিতে মাত্র একজন ক্যান্ডিডেট হয় তাকেও নির্বাচনে যেতে হবে, তার বিপক্ষে না প্রতিদ্বন্দ্বিতা করবে। এবং সেখানে যদি পুনরায় না বিজিত হয় দ্বিতীয় ইয়েতে, তাহলে আর ভোট হবে না, তখন ব্যক্তি প্রার্থী বিবেচিত হবে। ফলাফল স্থগিত এবং বাতিল নিয়ে যে বিধানগুলো ছিল, যেখানে পুরো কনস্টিটিউয়েন্সির নির্বাচন বাতিল করার বা ফলাফল বাতিল করার যে সক্ষমতা, সেটাকে সীমিত করা হয়েছিল আপনারা জানেন, সেটা আবার পুনঃস্থাপন করা হয়েছে। কমিশন সভা শেষে নির্বাচন কমিশনে ব্রিফিং করছেন ইসি সানাউল্লাহ। আমরা সরাসরি যাব সেখানে। কিছুক্ষণের মধ্যেই আসলে ব্রিফিংটি শেষ হয়েছে। আমরা এ বিষয়ে আরো বিস্তারিত জানতে চাই। আমাদের সহকর্মী মিয়া আমিরুল রয়েছেন সেখানে, তার সঙ্গে যুক্ত হচ্ছে সরাসরি। আমিরুল, জানাবেন যে নির্বাচন কমিশন সভা শেষে না ভোটের বিধান ফিরিয়ে আনা সহ আর কি কি সিদ্ধান্ত এসেছে। আমরা আরও একটি সিদ্ধান্তের বিষয়ে জানতে পেরেছি ইতিমধ্যে, যে সাংবাদিকরা ভোট গণনা শেষ হওয়া পর্যন্ত কেন্দ্রে থাকবেন। এর পাশাপাশি আরও কি কি সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে আজকের দিনে, সেটি জানাবেন আমাদেরকে। আমাদের সঙ্গে মিয়া আমিরুল যুক্ত হচ্ছেন নির্বাচন কমিশন ভবন থেকে। এখানটায় নির্বাচন কমিশনের ব্রিফিং এর মধ্য দিয়ে উঠে এসেছে মূলত যে আরপিও তথা গণপ্রতিনিধিত্ব আদেশের যে সংশোধনীগুলো ছিল, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কমিশনের পক্ষ থেকে কিন্তু বেশ কিছু বিষয়ে তারা সংশোধনীর কথা জানিয়েছেন। এর মধ্যে যে বিষয়টি অন্যতম, যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় যে প্রার্থীর বিষয়টি, সেটি উঠে এসেছে। এবং সেই সাথে যে একজন প্রার্থীর যে শিক্ষাগত যোগ্যতা কতটুকু হতে পারে, সেই বিষয়টি কিন্তু বলা হয়েছে যে এটা আসলে রাজনৈতিক মতামতের ভিত্তিতে হতে পারে। এবং সেই সাথে আরও কয়েকটি বিষয় যেটি উঠে এসেছে এখানটায় নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহর কথার মধ্য দিয়ে, যে আমরা যেমনটি দেখেছিলাম যে রাজনৈতিক দলগুলোর যে বিষয়টি ছিল, যে নতুন রাজনৈতিক দলের নিবন্ধনে যে বিষয়টি ছিল, প্রাথমিক অবস্থায় বলা ছিল ১৪৩টি দল আবেদন করেছিল। পরবর্তীতে বিভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে এসে এখন পর্যন্ত কিন্তু ২২টি দলকে তারা মাঠ পর্যায়ে পর্যন্ত তারা মনে করছে যে ২২টি দল তাদের যে কাগজপত্রগুলো জমা দিয়েছে, তাদের মাঠ পর্যায়ে কার্যক্রম শুরু হয়েছে। এবং ব্রিফিংয়ের মধ্য দিয়ে আরও একটি বিষয় যেটি এসেছে, যে এখানটা মূলত হলফনামায় যদি কোনো ধরনের মিথ্যা তথ্য দেওয়া হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু বলা চলে এটিকে নির্বাচনী কোনো প্রার্থী তিনি যদি জয়ী হয়ে থাকেন, পরবর্তীতে কিন্তু সেটি বাতিলের একটি বিধান কিন্তু আরপিওতে যুক্ত করার কথা বলছে নির্বাচন কমিশনের ব্রিফিংয়ের মধ্য দিয়ে। এবং প্রার্থীর যে অডিট রিপোর্টটি থাকবে, সেটি কিন্তু ইসি প্রয়োজনে তাদের যে আগে যে বিষয়টি ছিল, যে
ইসি সেই বিষয়গুলো দেখতে পারতো। তবে এখানটায় কিছু বাধ্যবাধকতা ছিল কিংবা কি ধরনের তথ্য তারা আসলে এখানটায় তারা দেখতে পারবে কিংবা বিচার বিশ্লেষণ করতে পারবে, সেখানটায় কিন্তু বলা হয়েছে যে কমিশনের পক্ষ থেকে ব্রিফিংয়ের মধ্য দিয়ে যে আসলে কমিশন যে বিষয়গুলো প্রয়োজন মনে করবে সেই বিষয়গুলো কিন্তু তারা করতে পারবে বলে এই সানাউল্লাহ নির্বাচন কমিশনার সানাউল্লাহ তিনি কিন্তু জানিয়েছেন। এবং আরও একটি বিষয় যেটি গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি বলা হচ্ছে যে আসলে ভোট কেন্দ্রে ভোটের যে প্রেক্ষাপটগুলো দেখানোর জন্য বিশেষ করে গণমাধ্যম নীতিমালার মধ্যে বলা হয়েছে যে আসলে একজন দুজনের বেশি সংবাদকর্মী একসাথে প্রবেশ করতে পারবে না কিংবা 10 মিনিটের বেশি থাকতে পারবে না। তবে এখানটায় কমিশনের পক্ষ থেকে সে বিষয়ে বলা হয়েছে যে আসলে সেটি পরবর্তীতে চূড়ান্ত করা হবে। তবে এর পাশাপাশি যেটি বলা হচ্ছে যে ভোট গণনার সময় যে গণমাধ্যম কর্মীরা তারা কিন্তু ভোট ভিতরে থাকতে পারবে, তারা ভোট গণনার সময় বিশেষ করে। তবে সেই ক্ষেত্রে একটি বিষয় যেটি বলেছে যে ভোট গণনার শুরু থেকে শেষ পর্যন্ত তাদের কিন্তু থাকতে হবে, কোনো অবস্থায় বের হওয়া যাবে না, যেহেতু এটি একটি নিরাপত্তা কিংবা আনুষঙ্গিক বেশ কিছু বিষয় থাকে এখানে, কিন্তু সেই বিষয়টি বলা হচ্ছে। এবং আজকের যে নবম কমিশন সভাটি ছিল মূলত আরপিও যেটি গণপ্রতিনিধিত্ব আদেশ, যেটির মাধ্যমে মূলত বিভিন্ন আইন নির্ধারণ করা হয় আগামী সংসদ নির্বাচন ঘিরে, কিন্তু সেটি কিন্তু নির্ধারণ করতে যাচ্ছে নির্বাচন কমিশন, যার পরিপ্রেক্ষিতে এটি যেহেতু গুছিয়ে এসেছে এটি আগামী সপ্তাহের মধ্যে কিন্তু তারা যেটি বলছেন আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে এবং পরবর্তীতে হয়তোবা উপদেষ্টা পরিষদের যে বৈঠক এর মধ্য দিয়ে হয়তোবা এটি প্রজ্ঞাপন আকারে জারি করা হতে পারে যে আসলে কোন কোন বিষয় কী ধরনের সংশোধনী আসবে কিংবা পরবর্তী প্রক্রিয়া হতে পারে। এবং এর মধ্য দিয়ে সবচেয়ে যে বিষয়গুলো এখানে সামনে এসেছে যে আরপিও সংশোধনীতে মূলত সশস্ত্র বাহিনীর সংজ্ঞায় যেটি বলা হচ্ছে যে সেনা, নৌ এবং সেনা বিভিন্ন বিমান বাহিনীরকে যুক্ত করার বিষয়টি এসেছে, যেহেতু সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে আসলে নির্বাচনকে সুষ্ঠু করার জন্য বিভিন্ন বাহিনীর যে তৎপরতা কিংবা বিভিন্ন বাহিনীকে যুক্ত করার যে একটি বিষয় কিন্তু আজকে বলেছিলেন সেই বিষয় কিন্তু এসেছে। আমরা বলা চলে সকাল থেকে শুরু হওয়া প্রায় 8 ঘন্টার বেশি চলা বৈঠক শেষে কিন্তু এই নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ তিনি কিন্তু ব্রিফিংয়ের মধ্য দিয়ে এই বিষয়গুলো জানিয়েছেন। আমার কাছে এই ছিল আমার কাছে এখনকার সর্বশেষ। সহকর্মী মিয়া আমরিউল যুক্ত হয়েছিলেন নির্বাচন কমিশন ভবন থেকে, জানাচ্ছিলেন নির্বাচন কমিশনের সভায় না ভোট ফিরিয়ে আনা সহ নেওয়া হয়েছে বেশ কিছু সিদ্ধান্ত। আগামী নির্বাচনে পুলিশের পাশাপাশি মাঠে থাকবে 80,000 সেনাবাহিনীর সদস্য। এছাড়াও বিজিবি, নৌবাহিনী সহ মোতায়েন থাকবে অন্যান্য সংস্থা। ঢাকা 3 আসনের 3 নম্বর ভোটকেন্দ্র তেঘরিয়া উচ্চ বিদ্যালয়ের পরিদর্শন শেষে সাংবাদিকদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইন শৃঙ্খলা বাহিনী নির্বাচনের সব ধরনের প্রস্তুতি নিয়েছে, প্রার্থীরা চাইলে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব। এছাড়া বিগত সময়ে তরুণরা যারা ভোট দিতে পারেনি তারা যেন এবার সুষ্ঠুভাবে ভোট দিতে পারে সে ব্যাপারে সচেষ্ট থাকবে প্রশাসন। আরও জানাচ্ছেন মাহফুজা বৃষ্টি। বিগত 3টি জাতীয় সংসদ নির্বাচনে ভোট জালিয়াতি সহ নানা অভিযোগে ভোট দিতে পারেননি বেশিরভাগ ভোটার, ফলে প্রশ্নবিদ্ধ হয় নির্বাচন। আগামী সংসদ নির্বাচন সামনে রেখে কাজ শুরু করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ বিভিন্ন সংস্থা। সোমবার কেরানীগঞ্জে তেঘরিয়া উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবার নির্বাচনে বিপুল পরিমাণ তরুণ ভোটার থাকবে জানিয়ে উপদেষ্টা বলেন, তাদের জন্য থাকছে আলাদা বুথ। এছাড়াও ভোট কেন্দ্রে বাড়তি পুলিশ সদস্যের পাশাপাশি মাঠে থাকবে 80,000 সেনাবাহিনী সদস্য। এছাড়াও বিজিবি, নৌবাহিনী সহ মোতায়েন থাকবে অন্যান্য সংস্থা। আমরা প্রতি কেন্দ্রে 2 জন থেকে 3 জন তো পুলিশ দিবই, তারপরে আমাদের মোবাইল হিসেবে এবার জানেন অন্য সময় আমরা আর্মি 30,000, এবার আমরা প্রায় 80,000-এর উপরে সেনাবাহিনী নিয়োগ করব, নৌবাহিনী নিয়োগ করব, সেনাবাহিনী নিয়োগ করব, বিজিবি নিয়োগ করবে এবং র্যাব এবং অন্যান্য বাহিনী তো থাকবে। আইন শৃঙ্খলা বাহিনী পর্যাপ্ত পরিমাণ থাকবে। নির্বাচন সুষ্ঠু করতে রাজনৈতিক দল ও জনগণ ও গণমাধ্যমের সহযোগিতার প্রয়োজন বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেরকম আছে তা দিয়ে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব বলে মন্তব্য করেন তিনি। সবাই নির্বাচনের জন্য উৎসব মুখর করছে, এটা আমরা না, জনগণ সবাই আমরা ইলেকশনটা চাচ্ছি এবং একটা শান্তিপূর্ণভাবে ইলেকশন হোক এটা চাচ্ছি। এই জন্য এটার জন্য যত ধরনের আমাদের প্রিপারেশন নেওয়ার আমরা প্রস্তুতি নিচ্ছি। যত বড় রাঘব বোয়াল হোক না কেন চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকলে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মাহফুজা বৃষ্টি, এখন ঢাকা। কঠিন হবে আগামী জাতীয় নির্বাচন, তবে সেই সঙ্গে বিএনপি ভোটে জিতলেও থাকবে চ্যালেঞ্জ। বিকেলে নওগাঁয় জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, গণতন্ত্র হত্যার ষড়যন্ত্র চলছে। এ সময় ভোটের মাধ্যমেই বিএনপি জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করতে চায় বলেও জানান তিনি।
মাজিদুর রহমানের প্রতিবেদন, ছবি তুলেছেন রবিউল ইসলাম। ১৭ বছরে রাজনৈতিক নিপীড়নের পর পায়ের সকল বেড়ি ছিঁড়ে রাজপথে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা সোমবার সকাল থেকে আসতে থাকেন সম্মেলন স্থলে। দলীয় নেতাকে ঘিরে স্লোগানে মুখর কর্মীরা। এই সম্মেলনটি অত্যন্ত সফল হবে এবং সুন্দর হবে। নওগাঁবাসী, নওগাঁ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন সবার সমন্বয়ে একটি সুন্দর সুষ্ঠু সম্মেলন এবং ফেয়ার আমরা সম্মেলন উপহার দিতে পারবো। বিএনপির জন্য, দেশের জন্য নির্যাতন সহ্য করেছে, কষ্ট ত্যাগ সহ্য করেছে। আমরা সেই ত্যাগী নেতা, সেই কর্মী বান্ধব নেতাই আমরা চাচ্ছি। আমরা তো এর আগে কখনো এরকম উৎসব মুখর পরিবেশ পাই নাই। আর আমরা তো এখন আমরা যে ভোট দিচ্ছি, এখন কোনো চাপ নেই। জাতীয় সঙ্গীত, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। এ সময় তিনি বলেন, স্বাধীনতা একবারই হয়েছে, দ্বিতীয় স্বাধীনতা বলে কিছু নেই। কেউ দ্বিতীয় স্বাধীনতার কথা বললে তা মেনে নেবে না বিএনপি। সম্মেলনে ভার্চুয়ালে যোগ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে মানুষের অধিকার নিশ্চিত হবে, প্রতিষ্ঠা পাবে জনগণের অধিকার। আর বলেন, আগামী নির্বাচনে দেশের প্রতিনিধিত্ব পাবে ধানের শীষ। এই যে সংস্কারগুলোর বিষয়ে আলাপ আলোচনা হচ্ছে, এই সংস্কারগুলোর বিষয় আপনার দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আজকে থেকে 2-2.5 বছর আগে যখন স্বৈরাচার এই দেশের মানুষের টুটি চেপে ধরেছিল, যখন স্বৈরাচার এই দেশের মানুষের ভোটের অধিকারকে কেড়ে নিয়েছিল, যখন স্বৈরাচারকে বাংলাদেশের মানুষ বিতাড়িত করে দিয়েছে বাংলাদেশ থেকে, সেই স্বৈরাচার যখন বাংলাদেশের মানুষের অর্থ সম্পদ লুটপাট করে পাচার করে দিয়েছিল, সেই সময় আমাদের দল বিএনপি বাংলাদেশের মানুষের সামনে এই 31 দফা উপস্থাপন করেছিল রাষ্ট্র মেরামতের। এছাড়াও জনগণের আস্থা অর্জনে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে বলেন তারেক রহমান। দাবি আমরা করে আসছিলাম গত 1 যুগের বেশি সময় ধরে। কি ছিল সেই দাবি? সেই দাবি ছিল জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার দাবি, অর্থাৎ জনগণের দেশ এই বাংলাদেশ। কাজে এই দেশের মালিক এই দেশের 20 কোটি জনগণ। এই দেশের 20 কোটি জনগণের অধিকাংশ জনগণ যেভাবে মনে করবে দেশ সেভাবেই পরিচালিত হবে। জনগণের রাজনৈতিক প্রয়োগের প্রধান হাতিয়ার কি হচ্ছে, প্রধান উপায় কি হচ্ছে? ভোটের মাধ্যমে তার অধিকার প্রয়োগ করা। কোনো চ্যালেঞ্জ আছে, কি সেই চ্যালেঞ্জ? একটা দুইটা করে 2-4টাও যদি আপনাদের সামনে, সবাই আপনারা জানেন বিষয়গুলো, সবাই আপনারা এই ঘরে উপস্থিত প্রতিটা মানুষ আপনারা জানেন। সম্মেলনে 1414 জন কাউন্সিলর ভোটের মাধ্যমে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করবেন। প্রচুর বেকার আছে সারা বাংলাদেশে। মাজিদুর রহমান, এখন নওগাঁ। প্রচুর বেকার। আগামী জাতীয় নির্বাচনে কাকে ভোট দেবেন সিদ্ধান্তহীনতায় 48% মানুষ, আর ভোটে অংশ নেবে না 1.70%। তবে ভালোভাবে সংস্কার করে নির্বাচন চায় 51% মানুষ। বেসরকারি সংস্থা BIGD ও সংস্কার বিষয়ক নাগরিক প্ল্যাটফর্ম ভয়েস ফর রিফর্মের যৌথ জরিপে উঠে এসেছে এমন তথ্য। এতে বলা হয়েছে, নির্বাচন ও সংস্কার প্রশ্নে 51% মানুষ পরিপূর্ণ সংস্কারের পরেই জাতীয় নির্বাচন চায়। আরও জানাচ্ছেন জাওয়াদ মাহমুদ। 1.5 দশকের গণতন্ত্রহীনতার পর বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ট্রেনের যাত্রা শুরু হতেই ভোটের মাঠের সমীকরণ মেলাচ্ছে নানান পক্ষ। 12,61,00,000-এরও বেশি ভোটারের গতি প্রকৃতি কি হবে সেসবের অঙ্ক মেলাতে ব্যস্ত সবাই। জটিল এসব সমীকরণের সহজ হিসেব নিয়ে রাজধানীর শেরেবাংলা নগরে আসন্ন নির্বাচনের জরিপের ফল প্রকাশ করেছে BIGD ও সংস্কার বিষয়ক নাগরিক প্ল্যাটফর্ম ভয়েস ফর রিফর্ম। সংস্থা দুটির যৌথ জরিপে উঠে আসে, নির্বাচন ও সংস্কারের প্রশ্নে 51% মানুষ পরিপূর্ণ সংস্কারের পরেই জাতীয় নির্বাচন চায়। তবে 48.50% মানুষ কোন দলকে ভোট দিবে সে বিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি, আর ভোটে অংশ নিবে না 1.70%। গত বছরের অক্টোবর মাসেও এ নিয়ে চালানো হয় জরিপ। তবে 8 মাস পর একই জরিপে দেখা যায় বিএনপির ভোট কমেছে 4%, জামায়াতের কমেছে প্রায় 1%, আর এনসিপির ভোট বেড়েছে 0.8%। যখন মাল্টিপল রেসপন্স যেসব জায়গায় হচ্ছে তখন কিন্তু 100-র অনেক বেশি হতে পারে। তো এটা
মানুষের পার্সেন্টেজ না, এটা হচ্ছে এই উত্তরটার কত শতাংশ উত্তর এসছে সেটা। এটা মানে 100% এটা কনভার্ট করা যাবে না। এই যখনই আপনি দেখছেন যেখানে 100 মিলছে না, সেখানে হচ্ছে আপনি ধরেই নিতে পারি আমরা যে এগুলো হচ্ছে মাল্টিপল উত্তর। এছাড়া বয়স ভেদে ভোটারদের চিত্র বিশ্লেষণ করলে দেখা যায় 27 বছরের নিচের ভোটারদের মধ্যে ভোট বেড়েছে জামায়াতে ইসলামীর। এই বয়সের সবচেয়ে কম ভোটার এনসিপির, আর 50 বছরের ঊর্ধ্বে সবচেয়ে বেশি ভোটার বিএনপির এবং দ্বিতীয় অবস্থানে রয়েছে জামায়াতে ইসলামী। মধ্যবয়সীদের মধ্যেও অন্যদের চেয়ে এগিয়ে বিএনপি জামায়াত। মানুষ হয়তো এখন ভাবছে যে আওয়ামী লীগ বিএনপি দুটোকেই দিয়ে দেখলাম, এখন লেটস ট্রাই জামাত। মানুষ কিন্তু সেটাও ভাবছে, সেটাও মাথায় রাখতে হবে। ইন্ডিপেন্ডেন্ট অফ জামাতস মোবিলাইজেশন, মানুষ নিজে থেকেই সিদ্ধান্ত নিচ্ছে একটা তৃতীয় শক্তিকে এবার দেখি। নানা শ্রেণী পেশার 5489 জনের মধ্যে এ জরিপ পরিচালনায় দেখা যায় 70% মানুষ আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠু হবে মনে করলেও 15% মানুষ পক্ষপাতমূলক নির্বাচন হবে বলে মনে করেন। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। 3 দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। স্থানীয় সময় সন্ধ্যা 7:50 কুয়ালালামপুর বিমানবন্দরে পৌঁছান তিনি। সেখানে তাকে স্বাগত জানান দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল। এ সফরের মূল দৃষ্টি থাকবে মালয়েশিয়ায় বাংলাদেশের সর্বোচ্চ জনশক্তি রপ্তানির বিষয়। পাশাপাশি আলোচনা হবে বিনিয়োগ ও হালাল অর্থনীতি নিয়ে। আগামীকাল প্রধান উপদেষ্টার সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। এ নিয়ে আরও জানাতে আমাদের সঙ্গে মালয়েশিয়া থেকে যুক্ত হয়েছেন সহকর্মী শাহজিয়ার তারেক। তারেক, সফর নিয়ে আপনার কাছে সবশেষ কি তথ্য রয়েছে জানাবেন? একই সঙ্গে মালয়েশিয়া বাংলাদেশ আলোচনার যে এজেন্ডা সেই সম্পর্কে আপনি কোনো তথ্য জানতে পেরেছেন কিনা? মুক্তি, প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস এবং বাংলাদেশের যে প্রতিনিধি দল তাদেরকে বহনকারী বাংলাদেশ বিমানের এয়ারক্রাফটটি স্থানীয় সময় সন্ধ্যা 7:50 মালয়েশিয়াতে অবতরণ করার পর সেখানে কিন্তু মালয়েশিয়ার যে স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল তিনি তাকে স্বাগত জানিয়েছেন। এবং যেহেতু এখন রাত এবং রাতে আসলে ওনার কোনো আনুষ্ঠানিকতা নেই, যার কারণে প্রধান উপদেষ্টা সহ এবং তার সফর সঙ্গীগণ কিন্তু এই মুহূর্তে হোটেলে অবস্থান করছেন। আগামীকালকের মূলত যে সরকারি যে আলোচনাগুলো হবে সেগুলো কিন্তু আগামীকালকে হবে। আমরা যতটুকু জানতে পেরেছি যে সকাল 8:30 মালয়েশিয়ার যে প্রশাসনিক রাজধানী পুত্রজায়াতে সকাল 7:30 সরকারিভাবে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানানো হবে। তারপর 9টায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি প্রথমে একটি দ্বিপাক্ষীয় বৈঠক করবেন, তারপর একটি জয়েন্ট একটি বৈঠক হবে। সেই বৈঠকে মূলত আমরা যে সকল বিষয় নিয়ে জানতে পেরেছি আলোচনা হবে দুই দেশের শিল্প বাণিজ্য বিনিয়োগ এবং শিক্ষা পর্যটন এবং শ্রম ইস্যু নিয়েও একটি আলোচনা হবে। এছাড়াও আসিয়ান ভুক্ত হওয়ার জন্য বাংলাদেশ মালয়েশিয়া সরকারের যে সমর্থন সেটি আদায়ের জন্য কথা বলবেন। একই সঙ্গে আমরা জানতে পেরেছি যে প্রতিরক্ষা এবং জ্বালানি সমঝোতা সহ মোট এবং আরও 3টি বাণিজ্যিক সমঝোতা সহ মোট 5টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। এবং বাংলাদেশ এবং মালয়েশিয়ার দ্বিপাক্ষিক বৈঠকের পর স্থানীয় সময় দুপুর 12টায় দুই দেশের যৌথ একটি সংবাদ সম্মেলন হওয়ার কথা রয়েছে। তার মাধ্যমে আসলে জানানো হবে যে আসলে তারা কোন কোন বিষয় নিয়ে একমত হয়েছে বা কোন কোন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তারপর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর আয়োজনে একটি মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছে প্রধান উপদেষ্টা এবং তার যে সফরসঙ্গী আছে তাদের সঙ্গে। তারপর মূলত প্রধান উপদেষ্টা এখানে যে প্রবাসী বাংলাদেশিরা আছেন সে সকল কমিউনিটির নেতৃবৃন্দের সঙ্গে একটি বৈঠক করবেন। সেই বৈঠকে আসলে প্রবাসী বাংলাদেশিরা এখানে তাদের যে সকল সুযোগ সুবিধা আছে এবং কোন কোন ক্ষেত্রে আসলে তারা বাংলাদেশ সরকারের সহযোগিতা চান সে ব্যাপারগুলো নিয়ে আলোচনা করবেন। এটি আসলে আগামীকালকের ওনার যে মোটামুটি যে সফর সেটি আমরা পরবর্তী আপডেটে হয়তো বা আরও যে সকল তথ্যগুলো আছে সেগুলো আমরা জানানোর চেষ্টা করব। মুক্তি, এই ছিল আমার কাছে প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফর নিয়ে সবশেষ। রাজধানীর মৌচাকে সিরাজুল ইসলাম মেডিকেলের পার্কিংয়ে একটি প্রাইভেট কারের ভেতর 2 যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তারা হলেন গাড়িটির চালক জাকির হোসেন ও মিজান নামে একজন। দুজনের বাড়ি নোয়াখালীর চাটখিলে। গাড়ির মালিকের দাবি ভাড়ায় যাত্রী আনতে ওই হাসপাতালে গিয়েছিল গাড়িটি। তহিদুল তারেক জানাচ্ছেন বিস্তারিত। 10 আগস্ট ভোর 5:40 রোগী নিতে এই প্রাইভেট কারটি আসে সিরাজুল ইসলাম মেডিকেলে। বেসমেন্টে ঢোকার ঠিক আগে গাড়ি থেকে প্রথমে নামতে দেখা যায় মিজানকে। এর কিছুক্ষণ পরই নামেন গাড়ির মালিক জুবায়ের সৌরভ।
দ্বিতীয় ফুটেজে দেখা যাচ্ছে চালক জাকির করলা ফিল্ডার মডেলের এই গাড়িটি নিয়ে হাসপাতালের বেসমেন্ট 2-তে যাচ্ছে। একটু পর গাড়ির দিকে যেতে দেখা যায় মিজানকে, তবে সৌরভকে বেসমেন্টে আর ঢুকতে দেখা যায়নি। এরপর ৩০ ঘন্টা পর ওই গাড়িটি থেকে দুজনের মরদেহ উদ্ধার হয়। এদের একজনের মুখমণ্ডল রক্তাক্ত ছিল। মরদেহ প্রথমে নজরে আসে ওই বেসমেন্টের নিরাপত্তা কর্মীর। গতকালকে সকালে একটা গাড়ি আছে, সেই গাড়িটা এখনো যায় নাই। তখন আমি ওই গাড়ির নাম্বার নিয়ে নিচে যাই এবং এটা প্রতিদিনই আমি যাই নিচে গাড়ির স্পেস দেখার জন্য যে আমি আর কয়টা গাড়ি নামাইতে পারবো। তো যাওয়ার পরে দেখি গাড়ির ভিতরে ওই 2টা লোক শুয়ে আছে। গাড়ি কোনো লক ছিল না, টান দিতেই দরজাটা খুলে যায়, ভিতরে তাদেরকে ডাকতে থাকি। এক পর্যায়ে আমার চোখ পড়ে পিছনের সিটে যে শুয়ে আছে তার কপালের উপরে ফোসকা পড়া এবং হাতে ফোসকা পড়া। তারপর আমি ডাকাডাকি করার পর যখন হয় না, আমি তৎক্ষণাৎভাবে আমার নিচে নেটওয়ার্ক থাকে না, আমি উপরে উঠে আনুমানিক 12টা 2 বা 3 মিনিটে আমি আমার অথরিটিকে বিষয়টা জানাই। খবর পেয়ে ঘটনাস্থলে আসে র্যাব, পুলিশ ও সিআইডি। লক ভেঙে গাড়ি থেকে বের করা হয় জাকির ও মিজানের অর্ধগলিত মরদেহ। ধারণা করা হচ্ছে প্রচণ্ড গরমে অল্প সময়ই পচন ধরেছে লাশে। প্রাথমিক তদন্তে জানা যায় নিহত জাকির ও মিজানের বাড়ি নোয়াখালীর চাটখিলে, বয়স 38 থেকে 42-এর মধ্যে। এখন আমরা সিসি ক্যামেরা যেটা আমরা পুরাটা দেখলে বুঝতে পারবো, মোটামুটি আমরা দেখেছি এখন পর্যন্ত ওই রকম অস্বাভাবিক কিছু দেখি নাই যে ওইখানে অন্য কেউ যাওয়া বা অন্যরকম কোনো কিছু এখনো দেখি নাই। তবে আমাদের এখন অনেক বিষয় বাকি আছে, এগুলো আমরা আসলে মিলাইতেছি। থরলি একটা ইনভেস্টিগেশন করতে হবে আমাদের, করার পরে আমরা বুঝতে পারবো এই যে এই দুইটা মানে এই ঘটনাটা কেমনি কিভাবে ঘটলো এটা আসলে তারপরে বুঝতে পারবো। আর পোস্টমর্টম রিপোর্ট তো আমাদের লাগবেই। এদিকে গাড়ির মালিকের দাবি তিনি চলে আসলেও ভাড়ার যাত্রী আনতেই হাসপাতালে গিয়েছিল গাড়িটি। এরপর গেল 30 ঘন্টায় একাধিকবার তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও সম্ভব হয়নি। একটা ভাড়া পাইছি 3000 টাকা মতো, আপনি বাসে চলে যান না, সিরাজুল মেডিকেলের এখান থেকে যাইবো আর কি। তো বলতেছি কটার দিকে যাবো, 11টার দিকে ওনাদেরকে রিলিজ করবো, এরপর আমরা চলে যাবো। তো আমি চিন্তা করলাম যে ওই এখানে আছে লগে একজন, তো আমি শুদ্ধ থাকলে তো মানে কাবার হইব না। তো আমি ঠিক আছে বাসে চলে যাই, তাহলে তুমি ভাড়াটা মারি চলে এসো। পরে 2টার দিকে রমনা থানার পুলিশে আমাকে ফোন দিচ্ছে যে আপনার এই নাম্বার আপনার গাড়ি, আমি বুঝি তো আপনার গাড়িতে এই ঘটনা আছে, আপনি ঢাকায় আসেন। মৌচাকের এই মেডিকেল বেসমেন্টে মৃত্যুর রহস্য উদ্ঘাটনে আলামত সংগ্রহ করছে ফরেনসিক টিম। তৌহিদুল তারেক, এখন, ঢাকা। মাদক ব্যবসা নিয়ে বিরোধের জেরে রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছে। পরে অভিযান চালিয়ে এক যুবককে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায় গতরাতে ককটেল বিস্ফোরণের মধ্য দিয়ে ঘটনার সূত্রপাত হয়। পরে আজ দুপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে শাহ আলম নামে এক কিশোরকে চাপাতি দিয়ে গলায় আঘাত করে প্রতিপক্ষ। আহত অবস্থায় তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনায় বেলা 4টার দিকে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে অভিযান শুরু করে পুলিশ। এখন পর্যন্ত এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। চোর ও ছিনতাইকারী সন্দেহে গাজীপুর ও মাগুরায় গণপিটুনিতে দুইজনকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। দুপুরে গাজীপুরের টঙ্গীর স্টেশন রোড এলাকায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি দেওয়া হয় হাবিবুর রহমান নামে এক ব্যক্তিকে। পরে অচেতন হয়ে পড়লে তাকে ভর্তি করা হয় শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় হাবিবের। এই ঘটনায় জড়িতদের ধরতে অভিযান শুরু করেছে পুলিশ। এদিকে মাগুরায় চোর সন্দেহে সজল মোল্লা নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী। রোববার রাতে মাগুরা সদর উপজেলার আলাইপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় সজলের। এদিকে হত্যার ঘটনায় 3 জনকে আটক করেছে পুলিশ। পরিবারের দাবি, বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে সজলকে। রাজুকের বরাদ্দ করা বাড়ি থাকা সত্ত্বেও হলফনামায় তা গোপন রেখে ক্ষমতার অপব্যবহার করে 30 কাঠা প্লট বরাদ্দ নেয় শেখ হাসিনা ও তার পরিবার। এমনকি প্লট পেতে করা হয়নি কোনো আবেদনও। দুদকের আলাদা 3 মামলায় সাক্ষ্য গ্রহণের প্রথম দিনে এসব জানান দুদক কর্মকর্তারা। রাবি হোসেনের প্রতিবেদন।
বাড়ি গাড়ি এর প্রতি আমার কোনো লোভ নেই, আমি এসেছি বাংলাদেশের মানুষের ভাগ্য করতে। অথচ দুর্নীতি দমন কমিশন বলছে প্রধানমন্ত্রীর ক্ষমতার অপব্যবহার করে আইন বহির্ভূতভাবে রাজুকের একাধিক প্লট বাগিয়ে নেয় শেখ হাসিনা ও তার পরিবার, যেখানে প্রত্যক্ষ সহযোগিতা করে তৎকালীন রাজুক ও গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তারা। সোমবার পূবাচল নতুন শহর প্লট দুর্নীতির পৃথক ৩ মামলায় শেখ হাসিনা, পুত্র সজীব ওয়াজেদ জয়, কন্যা সাইমা ওয়াজেদ পুতুল সহ ৪৭ জন আসামির বিরুদ্ধে সাক্ষ্য দিতে আদালতে আসেন মামলার বাদী দুদকের ৩ কর্মকর্তা সালাহউদ্দিন, আফনান জান্নাত কেয়া ও SM রাশেদুল হাসান। কয়েক ঘণ্টাব্যাপী সাক্ষ্য গ্রহণে উঠে আসে শেখ পরিবারের নানা দুর্নীতির তথ্য। বলা হয় রাজুকের প্লট পেতে কোনো আবেদনই করেনি শেখ হাসিনার পরিবার। ধানমন্ডিতে রাজুকের বরাদ্দকৃত বাড়ি থাকা সত্ত্বেও হলফনামায় তা গোপন রেখে প্লট নেয় তারা। সেই রেজিস্টারও শেখ হাসিনার পরিবার বা শেখ হাসিনার কোনো নাম উল্লেখ নাই তারা যেন আবেদন করছে, অর্থাৎ এখানে বিধি ৬ও তারা লঙ্ঘন করছে। ঢাকা নারায়ণগঞ্জে যে কোনো জায়গায় যদি বাড়ি থাকে বা প্লট থাকে তাহলে সেক্ষেত্রে সে কোনো রাজুকের প্লট পাওয়ার হকদার না এবং তারা পাবে না, আবেদন করলেও সেটা বাতিলযোগ্য। রাজুক সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা লাভবান ও শেখ হাসিনাকে খুশি করতে অবৈধভাবে প্লট বরাদ্দ দেয় বলে সাক্ষ্য প্রদান করেন দুদক কর্মকর্তারা। নিজে এবং তার পুত্র কন্যাকে তিনি প্লট হস্তান্তরের ব্যবস্থা করে দিয়েছেন। এখানে অন্যায়ভাবে লাভবান হওয়ার জন্যই তারা এই প্লটগুলো বরাদ্দ করেছে। পরিবার সহ শেখ হাসিনা ও অন্য আসামিরা পলাতক থাকায় এই মামলায় সাক্ষীদের জেরা করার কোনো সুযোগ নেই। এ মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণ ২৬শে আগস্ট আর বাকি ৩ মামলার সাক্ষ্য নেওয়া হবে ১৩ আগস্ট, যেখানে আসামি শেখ রেহানা ও তার পরিবার। রাব্বি হোসেন, এখন, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানের রাজধানীর চানখারপুলে আনাস সহ ৬ জন হত্যা মামলায় বিচার শুরু হয়েছে। চিফ প্রসিকিউটরের সূচনা বক্তব্যের পর প্রথম দিন সাক্ষ্য দেন শহীদ আনাসের বাবা শাহরিয়ার খানের। সময় ৫ আগস্টে আনাসের হত্যার চিত্র আদালতে তুলে ধরেন তারা, দাবি জানান ন্যায় বিচার পাওয়ার। এদিকে আনাস হত্যায় সাক্ষীদের সাক্ষ্যের পাশাপাশি ভিডিও ফুটেজের মতো দালিলিক প্রমাণ আদালতের কাছে দেওয়া হয়েছে বলে জানান চিফ প্রসিকিউটর। মশিউর অনেক জানাবেন বিস্তারিত। যে অন্যের জন্য নিজের জীবনকে বিলিয়ে দেয় সেই প্রকৃত মানুষ। আমি যদি বেঁচে না ফিরি তবে কষ্ট না পেয়ে গর্বিত হয়েও। নিজের মাকে এমন হৃদয় বিদারক চিঠি লিখে ঘর ছাড়েন ১০ম শ্রেণীর ছাত্র শাহরিয়ার খান আনাস। গত বছরের ৫ আগস্ট রাজধানীর চাংখারপুল এলাকায় পুলিশের গুলিতে নিহত হয় আনাস। সোমবার চাংখারপুলের এই হত্যাকাণ্ডের মামলায় সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ শুরু হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ। এই সময় আদালতে উপস্থিত ছিলেন অভিযুক্ত শাহবাগ থানার সাবেক ওসি আরশাদ হোসেন, কনস্টেবল সুজন মিয়া সহ ৪ জন। ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ ৮ জনের অপরাধের বর্ণনা আদালতে তুলে ধরেন চিফ প্রসিকিউটর। বলেন, এই অপরাধ প্রমাণে তাদের কাছে যথেষ্ট সাক্ষ্য প্রমাণ রয়েছে। ভিডিও ফুটেজ সেগুলোই মামলার অকাট্য দলিল প্রমাণ। এর বাইরে ডিএমপির কমিশনার ওয়্যারলেসের মাধ্যমে অধস্তন অফিসারদেরকে কিভাবে চাইনিজ রাইফেল ব্যবহার করে বিক্ষোভকারীদের গুলি করে হত্যা করার নির্দেশ দিয়েছিলেন সেগুলো আমরা জব্দ করে আদালতে উপস্থাপন করেছি। বিভিন্ন ডকুমেন্টের মাধ্যমে, পুলিশের ইন্টারনাল কমিউনিকেশনের মাধ্যমে এই ছাত্র জনতাকে হত্যা করার যে নির্দেশনা সেগুলো আমরা দাখিল করেছি। এই সব কিছুর মাধ্যমে আসামিদের বিরুদ্ধে অকাট্যভাবে প্রমাণ করার মতো সাফিসিয়েন্ট ম্যাটেরিয়াল প্রসিকিউশনের হাতে আছে, যেগুলোর মাধ্যমে আসামিদের অপরাধ প্রমাণিত হবে। এই সময় চিফ প্রসিকিউটর আরও বলেন, জুলাই আগস্টে হত্যাকাণ্ডে যারা জড়িত তারা কোনোভাবেই বিচার প্রক্রিয়া থেকে রেহাই পাবে না। যারা অপরাধ করেছেন তারা কেউ ছাড় পাবেন না। বিচারের প্রক্রিয়া কোনো অবস্থাতেই বন্ধ হবে না। যেসব তরুণেরা রক্ত দিয়ে বাংলাদেশকে দ্বিতীয়বার মুক্ত করেছেন, তাদের পরিবার, তাদের স্বজন, তাদের সহকর্মীরা বেঁচে আছেন, তাদের সাক্ষ্যের মাধ্যমে এই যে ১৫০০-এরও বেশি মানুষের জীবন যাওয়া, তাদের পরিবারের প্রতি জাস্টিস করার যে চেষ্টা, সেটা রাষ্ট্রের পক্ষ থেকে নিশ্চিত করা হবে। প্রথম দিন সাক্ষ্য দিয়েছেন শহীদ আনাসের বাবা শাহরিয়ার খান পলাশ। আগামী দিন আবারও সাক্ষ্য গ্রহণের দিন ধার্য রেখেছেন ট্রাইব্যুনাল। মশিউর অনিক, এখন, ঢাকা। ২০১৪ সালে পল্লবীতে পুলিশি হেফাজতে জনি হত্যা মামলার আপিলের রায়ে SI জাহিদের যাবজ্জীবন সাজা বহাল রেখেছেন আদালত। আরেক পুলিশ সদস্য রাশেদুল হাসানের যাবজ্জীবন থেকে সাজা কমিয়ে 10 বছর করা হয়েছে। এছাড়া পুলিশের এক সোর্সকে
খালাস দিয়েছেন হাইকোর্ট। পলাতক দুজন আপিল না করতে পারায় তাদের সাজা নিয়ম অনুযায়ী বহাল আছে। আদালতের রায় অসন্তোষ প্রকাশ করেছে নিহতের পরিবার। সোমবার বিচারপতি এস.এম. কুদ্দুস-জামান ও বিচারপতি এ.কে.এম. রবিউল হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায় ঘোষণা করেন। এর আগে এই মামলায় 5 আসামির মধ্যে 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং 2 জনকে 7 বছরের কারাদণ্ড দিয়েছিলেন বিচারিক আদালত। রায়ের বিরুদ্ধে আপিল করেন আসামিরা। দণ্ডিত 5 আসামির মধ্যে কামারুজ্জামান তৎকালীন এএসআই শুরু থেকেই পলাতক। অন্য আসামি সুমন সাজা ভোগ করে বেরিয়েছেন। আজকে মহামান্য হাইকোর্ট রায় প্রদান করেছেন। উক্ত রায়ে এসআই জাহিদুর রহমানের সাজা বহাল রেখেছেন। এএসআই রাশিদুল হাসানের সাজা কমিয়ে 10 বছর করেছেন। সেটা হলো নির্যাতন ও হেফাজতে মৃত্যু নিবারণ আইনের 15-1 ধারায়। এবং পুলিশের সোর্স রাশেদকে যে সাজা দেওয়া হয়েছিল সেই সাজা থেকে তাকে বেকসুর খালাস প্রদান করা হয়েছে। দেশের অন্যতম প্রাকৃতিক পর্যটন কেন্দ্র সিলেটের সাদা পাথর, কিন্তু পাথর লুটের কারণে গেল 2 মাসে তা পরিণত হয়েছে মরুভূমিতে। স্থানীয়দের অভিযোগ, লুটের সাথে জড়িতরা প্রভাবশালী হওয়ায় প্রতিবাদ করার সাহস পান না তারা। তাই সৌন্দর্য হারিয়ে যাওয়ার পাশাপাশি নষ্ট হচ্ছে পরিবেশ, হুমকিতে পর্যটন সংশ্লিষ্টদের জীবিকা। গুলজার আহমেদের প্রতিবেদন, ছবি তুলেছেন সেলিম মিয়া। দিন কিংবা রাত, প্রকাশ্যেই শত শত নৌকায় লুট হচ্ছে পাথর। প্রভাবশালী চক্রের লুটপাটে বদলে গেছে ভোলাগঞ্জের সাদা পাথর। গেল কয়েক মাসের এই অবৈধ কার্যক্রমে নদীর তলদেশে সৃষ্টি হচ্ছে বড় বড় গর্ত, নষ্ট হচ্ছে জলের স্বচ্ছতাও। পর্যটক ও স্থানীয়দের দাবি, ভোলাগঞ্জের মোহনীয় সৌন্দর্য আর নেই, আছে কেবল ঢলের পানি আর মরুভূমি। পর্যটন সংশ্লিষ্টদের অভিযোগ, এভাবে চলতে থাকলে দর্শনীয় স্থানের তালিকা থেকে মুছে যাবে সিলেটের সাদা পাথরের নাম। পাথর তেমন একটা নাই বললেই চলে, এখন একদমই শেষ করে ফেলছে। এখন শুধু বালি, উপরে শুধু বালিটা আছে আর পানি আছে। মাত্র 3 মাস বা 4 মাসের মধ্যে আর একটা পাথরও থাকবে না ওখানে, সব পাথর চলে যাবে। যেভাবে পাথর তুলছে, পর্যটক নিয়ে আমরা যে যাওয়া হওয়ার পথে কিভাবে যাইমু আর কিভাবে আইমু, এই জিনিসটা নিয়ে আমরা মানে প্রতিনিয়ত ভয় কাজ করে ভিতরে। পাথর খেকুদের বিরুদ্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ না থাকায় অবাধে লুটপাট চলছে বলে অভিযোগ পরিবেশ কর্মীদের। সম্পূর্ণটাই কিন্তু বলবো যে প্রশাসন, যারা স্থানীয় প্রশাসনের ব্যর্থতা না, কাজ করে যখন হয়ে ওঠে না তখন আমরা ব্যর্থ বলতে পারি, কিন্তু আসলে এখানে কাজই হচ্ছে না। বা এই সাদা পাথরকে বা পাথর কোয়ারিকে সংরক্ষণ করার জন্য যেটা করার দরকার, এটা আসলে হচ্ছেই না। জেলা প্রশাসনের দাবি, নিয়মিত অভিযান চালান তারা, তবে জনবল সংকট আর নানা সীমাবদ্ধতায় ঠেকানো যাচ্ছে না লুটপাট। নিয়মিত আমাদের অভিযান পরিচালিত হচ্ছে। আমরা বিভিন্ন সময় আমাদের জেলা থেকে যৌথ বাহিনীও অভিযান পরিচালনা করছে, বিভিন্ন আইনানুগ কার্যক্রম করা হচ্ছে। আমরা একই সাথে অনেককে এই ক্ষেত্রে কারাদণ্ড প্রদান করেছি, আমাদের কার্যক্রম চলমান আছে। একই সাথে হচ্ছে এলাকার লোকজনকে এতে ইনভলভ করা যায় কিনা আমরা দেখছি, তাদের সাথে আমরা কথা বলছি। পরিবেশের পাশাপাশি স্থানীয়দের জীবিকার স্বার্থে দ্রুত সাদা পাথর রক্ষার দাবি স্থানীয়দের। গুলজার আহমেদ, এখন সিলেট। ইসরায়েলি হামলায় নিহত আল জাজিরার সাংবাদিক আনাস আল শরীফের মৃত্যুতে শোকাহত আল জাজিরা পরিবার। 28 বছর বয়সী তরুণ এই সাংবাদিকের পেশাগত দায়িত্বের প্রশংসা করে সংবাদ মাধ্যমটি। এছাড়াও মানবাধিকার সংস্থাগুলো বলছে, গাজা যুদ্ধে সামনে থেকে সাংবাদিকতা করেছেন আনাস, এ কারণেই সে ইসরায়েলিদের টার্গেটে পরিণত হয়েছিল। জহানারা ভুঁইয়ার প্রতিবেদন। ট্রাম্প بقول بده يطلعنا من غزة، انت بدك تطلع من غزة। ইসরায়েলের হামলায় নিহত হওয়ার আগে ধারণ করা মেয়ের সঙ্গে আল জাজিরার সাংবাদিক আনাস আল শরীফের এই আবেগঘন মুহূর্তের ভিডিও ঘুরপাক খাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওতে দেখা যায় 28 বছর বয়সী সাংবাদিক আনাস শিশু কন্যাকে জিজ্ঞাসা করছেন যুদ্ধবিধ্বস্ত এই অঞ্চল ছেড়ে সে চলে যেতে চায় কিনা। শিশু কন্যার জবাব, সে গাজা ছাড়তে চায় না। গাজা ছেড়ে সে কাতার, জর্ডান, মিশর কিংবা তুর্কিতেও যেতে রাজি নয়। بدك تضلك هنا في غزة؟ يعني مش طالعة؟ مش طالعة نهائيا؟ بالمرة؟ طيب قولي لهم احنا مش طالعين। এক বিবৃতিতে হত্যার দায় স্বীকার করে ইসরায়েলি সেনাবাহিনী। আনাসকে সন্ত্রাসী এবং হামাসের একটি সশস্ত্র সেলের প্রধান ছিলেন বলে দাবি করেন তারা।
ইসরায়েল সন্ত্রাসী বললেও মানবাধিকার সংস্থাগুলো বলছে গাজা যুদ্ধের সামনে থেকে সাংবাদিকতা করেছেন আনাস। এই কারণেই সে ইসরায়েলিদের টার্গেটে পরিণত হয়েছিল। স্বাধীন সাংবাদিকদের সংগঠন সহ জাতিসংঘের কর্মকর্তারা এর আগে আনাসকে ইসরায়েলের হামলার বিষয়ে সতর্ক করেছিলেন। তিনি ছিলেন আল জাজিরার আরবি ভাষার প্রতিবেদক। ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধের শুরু থেকেই সংবাদ সংগ্রহ করেছেন। মৃত্যুর মাত্র কয়েক মিনিট আগে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে গাজায় ইসরায়েলের বোমা বর্ষণের ভিডিও শেয়ার করেন আনাস। লেখেন, ইসরায়েলি আগ্রাসনে প্রায় 2 ঘন্টা ধরে বিরতিহীন বোমা বর্ষণের শিকার হন গাজাবাসী। আল জাজিরা জানিয়েছে, আনাস তার মৃত্যুর পর প্রচার করার জন্য একটি বার্তা দিয়ে গেছেন। তাতে তিনি বলেছেন, আমি কখনোই সংবাদকে বিকৃত বা ভুলভাবে উপস্থাপনের জন্য সত্য প্রচারে পিছপা হইনি। যারা নীরব ছিলেন, সৃষ্টিকর্তাই তাদের সাক্ষী। গাজায় সাংবাদিকতা করে বেশ সুনাম অর্জন করেছিলেন তিনি। গাজার আল আকসা বিশ্ববিদ্যালয়ের মিডিয়া বিভাগ থেকে স্নাতক শেষ করেন আনাস। কাজের স্বীকৃতি হিসেবে ফিলিস্তিনে 2018 সালে বেস্ট ইয়াং জার্নালিস্ট পুরস্কার পান তিনি। গাজায় গণহত্যা ও অনাহারে ধুঁকতে থাকা মানুষের দৃশ্য তুলে ধরায় প্রাণ দিতে হলো আনাস আল শরীফ সহ আল জাজিরার 5 সাংবাদিককে। এই ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় বইছে। আল জাজিরা জানিয়েছে, গাজার আল শিফা হাসপাতালের সামনে একটি তাঁবুতে হামলায় নিহত হন সাংবাদিক আনাস। এছাড়াও আল জাজিরার আরেক সাংবাদিক মোহাম্মদ ক্রেক, ক্যামেরাম্যান ইব্রাহিম জাহের, মোয়ামেন আলিওয়া এবং তাদের সহযোগী মোহাম্মদ নওফেল তারাও নিহত হন এই ঘটনায়। এ নিয়ে এ যুদ্ধে ইসরায়েলি হামলায় গাজায় 200-র বেশি সাংবাদিক নিহত হয়েছেন। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব। শেষ করব এখন সন্ধ্যা। তার আগে শিরোনামগুলো জানাবো আরেকবার। ফিরল না ভোটের বিধান, ফলাফল বাতিল করতে পারবে ইসি। গণনা শেষ না হওয়া পর্যন্ত কেন্দ্রে অবস্থান করতে হবে সাংবাদিকদের। কঠিন হবে আগামীর নির্বাচন, ভোটে জিতলেও থাকবে চ্যালেঞ্জ, মন্তব্য তারেক রহমানের। 1.5 দশক পর নওগাঁ বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল। কাকে ভোট দেবেন সিদ্ধান্তহীনতায় 48% মানুষ। ভালোভাবে সংস্কার করে নির্বাচন চায় 51%, 2 বেসরকারি সংস্থার জরিপ। মৌচাকে পার্কিংয়ের গাড়ি থেকে নোয়াখালীর 2 যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার। ভাড়ার যাত্রী আনতে হাসপাতালে যাওয়ার দাবি গাড়ির মালিকের। মাত্র 2 মাসে সিলেটের সাদা পাথর এখন মরুভূমি। ধনাছোঁয়ার বাইরে জড়িতরা পরিবেশ কর্মীদের প্রতিবাদ। এই ছিল এখন সন্ধ্যায়। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। যুক্ত থাকুন ফেসবুকে facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে youtube.com/c/echontv।